স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মত ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি 3G তরঙ্গ কিনে নিল দেশের 4 মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, এয়ারটেল এবং বাংলালিংক। প্রতি মেগাহার্টজ $2.10 লাখ দরে এই 4 অপারেটর 25 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। অপারেটরদের আগামী 1 সপ্তাহের মধ্যেই লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান। আজ আমাদের আলোচনার বিষয় তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের সিনিয়র পরিচালক জাকিউল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। দেশে টেলিকম খাতে সবচেয়ে বড় উন্মুক্ত এই নিলামে ছিল না কোনো প্রতিযোগিতা, যেন কেবলই আনুষ্ঠানিকতা। কারণ আগেই নিলামে অংশ নেওয়া 4 অপারেটরকে লাইসেন্স দেওয়ার ঘোষণা দেয় সরকার। নিলামে 10 মেগাহার্টজ তরঙ্গের জন্য ডাক দেয় শুধু গ্রামীণফোন, পরে 5 মেগাহার্টজ তরঙ্গের জন্য ডাক দেয় রবি, এয়ারটেল এবং বাংলালিংক। সব অপারেটরই তরঙ্গ কিনেছে প্রতি মেগাহার্টজ $2.10 লাখ দামে। 3G'র জন্য থাকা 40 মেগাহার্টজ তরঙ্গের মধ্যে বিক্রি হলো মাত্র 25 মেগাহার্টজ। বাকি 15 মেগাহার্টজের ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। তারপরও নিলাম নিয়ে খুশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। এটা বাস্তবে এবং এই বাস্তবতার জন্য আমি অনেক আগ থেকে প্রস্তুত ছিলাম। আমার উদ্দেশ্য ছিল সবার মধ্যে এই স্পেকট্রাম 3Gটা দেওয়া। 3G আউটডেটেড হয়ে যাচ্ছে, 3G'র সার্ভিস মানুষ নিক, ওদের হাতে গেলে তারা ব্যবহার করতে পারবে। যেসব অপারেটর কম তরঙ্গ কিনেছে তাদের সেবার মান ভালো হবে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। তবে এ কথা মানতে রাজি নয় অপারেটররা। বাস্তবতা মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে তারা। এই ধরনের 5 মেগাহার্টজ নিয়ে এসে কোয়ালিটি সার্ভিস দিতে পারবে না, তাকে অন্য কিছু নিয়ে আসতে হবে এবং আমরা কোয়ালিটি অফ সার্ভিসে অত্যন্ত গুরুত্বের সাথে জোর দেব। আমাদের টেকনিক্যাল টিম এই পরিমাণে তরঙ্গ কিনতে সুপারিশ করেছে, কেননা এখানে এখনো স্মার্টফোন ব্যবহারের সংখ্যা অনেক কম। দ্রুত 3G সেবা গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে শিগগির মাঠে নামবে অপারেটররা। আমরা এ নিলামে অংশ নিতে পেরে বেশ খুশি। নিলাম অনেক স্বচ্ছ হয়েছে, তবে কবে নাগাদ 3G সেবা দিতে পারবো শিগগিরই গ্রাহকদের তা জানাবো। সর্বনিম্ন দরে 3G তরঙ্গ বিক্রি করেও সরকার পেয়েছে 4081 কোটি টাকা। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকো 3G লাইসেন্স পাবে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জাকিউল ইসলাম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আপনাকে। আমাদের প্রতিবেদন দেখলাম যে 3G যে লাইসেন্স আপনারা 4 বেসরকারি অপারেটর কিনেছেন, এর ফলে আপনারা আপনাদের ব্যবসায় একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন। আপনারা মনে করছেন যে একটা ব্যবসাটা খুবই ভালো হবে। আমার একটা প্রশ্ন যে, যেখানে আমরা প্রতিবেদন দেখলাম যে 5 মেগাহার্টজ নিয়ে কি আপনি কি যে পরিমাণ সেবা দেওয়ার কথা সেটা কি সম্ভব কিনা, যেখানে বিটিআরসি চেয়ারম্যান বলছেন এটা সম্ভব নয়। আসলে কেন সম্ভব? জিনিসগুলো কতটা আপনি খেয়াল করতে, প্রথমত হচ্ছে হ্যান্ডসেট পেনিট্রেশন কতটুকু স্মার্টফোনের। আমাদের ডেটা বলে যে স্মার্টফোনের পেনিট্রেশন হচ্ছে মাত্র 6%, এবং এটা মোটামুটিভাবে শহর কেন্দ্রিক। তো যেটা দাঁড়িয়েছে বিটিআরসি টার্গেট অনুসারে আগে আমরা 7টা ডিভিশনাল হেডকোয়ার্টারে এই 3G ডেভেলপমেন্ট করব, পরবর্তীতে 64টা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেতে হবে। এটা একটা সময়, নিজস্ব সময় বেঁধে দেওয়া আছে। আমরা মনে করি যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো গেলাম, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলো গেলাম, এরপরে গাইডলাইনে যেটা বলা আছে একটা সময় সরকার পারমিশন দিয়ে আমাদেরকে LTE and 4G অ্যালাউ করে দেবেন, এবং এক্সিস্টিং যে স্পেকট্রাম আছে তাতেও কিন্তু আমি টেক নিউট্রালিটি নিয়ে আসতে পারবো। সেটা হয়তো মাননীয় চেয়ারম্যান সাহেব যেভাবে বলেছেন 70 সেটা ঘটবে। সেটা যদি হয় তখন এই 5 মেগাহার্টজে যেটা 3G আছে সেটা কিন্তু আর তখন বাধা হয়ে দাঁড়াবে না, প্রথমত। দ্বিতীয় যে জিনিসটা আছে, আপনার উনি নিজে বলেছেন যে 3G আউটডেটেড হয়ে যাচ্ছে। সো ইভেন্চুয়ালি উনি হয়তো একটা সময় আসবেন যখন 4G বা 700 আরো স্পেকট্রাম রিলিজ করে দেবে। তো আমরা মনে করি এই টেকনিক্যালি যে ইভ্যালুয়েশনটা করেছে সবকটা মোবাইল অপারেটররা, এই 5 মেগাহার্টজ বা সাবজেক্ট টু 10 মেগাহার্টজ যেটা গ্রামীণফোন নিয়েছে এটা বড় বাধা হয়ে দাঁড়াবে না কোয়ালিটির ক্ষেত্রে। ধন্যবাদ। আপনারা একটা সময় দাবি করে আসছিলেন যে টেক নিউট্রালিটির কথা বলছিলেন এবং বলছিলেন যে এই গাইডলাইন এই বিষয়টা এনশিওর করা হোক। জি, তো আমরা জানলাম যে এর মাধ্যমে আপনাদের নতুন করে লাইসেন্স নিতে হবে না, কিন্তু আপনারা ইচ্ছা করলেই 4G বা LTE-তে রূপান্তরিত করতে পারবেন। সেক্ষেত্রে কি মনে হয় যে আপনারা সেই টেক নিউট্রালিটিটা অর্জন করতে পেরেছেন? আপনারা টেক নিউট্রালিটির আমরা যেটা আসল কথা বলেছেন সেটা হচ্ছে এক্সিস্টিং স্পেকট্রামে আমি যেন যে কোনো ধরনের সার্ভিস দিতে পারি। আচ্ছা, ভালো জিনিস যেটা হচ্ছে গাইডলাইনের প্রথমত না থাকলেও অকশনের আগে
সেটা কিন্তু বিটিআরসি মাননীয় কমিশনার চেয়ারম্যান স্যার এটা অ্যালাউ করে দিয়েছেন, যদি বলছেন সাবজেক্ট টু সরকারের পারমিশন, বাট আমরা বুঝে নিয়েছি যে এটা আসলে একটা সময় দেবেন। আচ্ছা, তাতে যেটা হবে এক্সিস্টিং যে আপনি যেটা বললেন স্পেকট্রাম, ওতে যেমন আমি 4G বা LTE দিতে পারবো, তাতে আমার সেটা সুবিধা হবে, ব্রডব্যান্ড স্পিডটা অনেক বেড়ে যাবে এবং এই নেটওয়ার্কে তখন এডিশনাল কিছু ইকুইপমেন্ট ডিপ্লয় করে আমরা অতি সত্বর গ্রাহকের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। 3G বা 4G, আমরা 3G কথা যদি এখন আলোচনা আসি, সেক্ষেত্রে বড় একটা ব্যবসার জায়গা হচ্ছে ডেটা সার্ভিস, জি, ভয়েসের চেয়ার। সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আপনি ঠিক কোন কোন এলাকায় ব্যবসাটা বাড়াতে চান? আপনি একটা জিনিস, আমরা কিন্তু অলরেডি গত 5-6 বছরে অনেক ধরনের ডেটা অ্যান্ড ভ্যালু এডেড সার্ভিস দিয়ে আসছি। রাইট। আপনি যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কনসিডার করেন, আমাদের এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিভিন্ন ধরনের এগ্রিকালচার, কৃষি সার্ভিস, এগুলো কিন্তু অলরেডি আপনাদের আছে, ভ্যালু এডেড সার্ভিস সবগুলো মোবাইল অপারেটর দিচ্ছে, কিন্তু যেটা এই রিজিয়নে তুলে আমরা অনেক এগিয়ে আছি, স্পেশালি ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা অনেক এগিয়ে আছি। আচ্ছা, সো আমাদের কিন্তু ভ্যালু এডেড সার্ভিস, ডেটা সার্ভিস আছে। 3Gর মাধ্যমে যেটা হবে, এটা আমি আরো 70 গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবো, স্পিডটা ভালো হবে। তবে যেখানে চ্যালেঞ্জ দুটো জিনিস আছে, একটা জিনিস হচ্ছে যে আমার যে স্মার্ট হ্যান্ডসেট 4G বা 3G এর আমার হ্যান্ডসেটের সংখ্যা অনেক কম। এটা যেভাবে হোক সরকারকে এই জিনিসটা দৃষ্টি দিতে হবে যাতে এটা আরো বেশি হ্যান্ডসেট আসে, সস্তায় আসে। এক, দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আমি এই ব্রডব্যান্ড ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে, ডেটা সার্ভিসের ক্ষেত্রে কন্টেন্ট অ্যাপ্লিকেশন যারা করেন তাদেরকে বলবো ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে বা বাংলায় কন্টেন্ট নিয়ে আসতে হবে, কারণ আমাদের ক্ষেত্রে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা ওভারকাম করতে পারলে তখন আমি মনে করি 70 গ্রাহকের কাছে নিয়ে যেতে পারবে। কারণ আমরা কিন্তু এটা প্রফিটেবিলিটি চেয়ে আমরা কিন্তু এটাকে এখন সার্ভিস হিসেবে দেখছি, যে আমাকে 3G সার্ভিস দিতে হচ্ছে, আমার কিন্তু এখনো ভায়াবল বিজনেস কেস নেই 3Gতে, কিন্তু তারপর আমরা চাচ্ছি যাতে করে গ্রাহক সেবাটা পায়, এটা বড় কথা, সেটা মূল উদ্দেশ্য। আর একটা বিষয় দৃষ্টান্ত করা হচ্ছে, সেটা হচ্ছে 3Gর মাধ্যমে আমরা আপনার মোবাইল ফোনে নিতে পারবো, কিন্তু এরপরও তারা একই সিম, যেটা বলা হচ্ছে যে সিমের পরিবর্তন করতে হবে, সিমের কনভার্ট করলেই হবে, সেই সিম নিয়ে আপনার অনেকটা ল্যাপটপেও সেটা ইউজ করা যাবে। তো এখন তো আমরা আইপ্যাড অলরেডি ট্যাবলেটে ব্যবহার করছি। নতুন ধরনের টেকনোলজিতে যখন ল্যাপটপে সেই সুযোগটা আসবে, ল্যাপটপে আমরা ডঙ্গল দিয়ে বা ওয়াইফাই দিয়ে ব্যবহার করছি, সিমের চেয়ে আমি এখানে একটা জিনিস গুরুত্ব দেবো, সেটা হচ্ছে ওয়াইফাই অফলোড করার ব্যাপারটা। ওয়াইফাই টেকনোলজি যদি আপনার অফলোড করার সুযোগ থাকে, তাহলে হবে কি, মোবাইলে যে এক্সপেন্সিভ ব্রডব্যান্ড স্পেকট্রামটা আছে, সেটা ব্যবহার করতে যে পরিমাণ স্ট্রেস পড়ে নেটওয়ার্কের উপরে, বা যে পরিমাণ খরচ হয়, যখন আপনি একটা জনবহুল এলাকাতে আপনি ওয়াইফাই অফলোড করার সুযোগ দেন, তখন খরচ কিন্তু অনেক কমে আসবে। তো এই ওয়াইফাই এর সুযোগটা কি আপনারা এখনো পাচ্ছেন না? বা আমরা পাচ্ছি, সরকার মাত্র অ্যাকচুয়ালি জিনিসটা ওপেন করে দিয়েছে বিভিন্ন আইএসপি এর মাধ্যমে। এটা যখন আরেকটু ডিরেগুলেট করে দেবে, মোবাইল অপারেটরদের যখন একটা সার্ভিসটা সরাসরি দেওয়ার সুযোগ দেবে, আমি মনে করি এখানে যুগান্তকারী বিপ্লব ঘটবে এবং আপনি এখন অতি দ্রুত হায়ার স্পিডে ব্রডব্যান্ড পেয়ে যাবেন বিভিন্ন ক্ষেত্রে, যেটা বিশ্বের সব জায়গাতে অ্যাকচুয়ালি করে দিয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে গ্রামীণ ফোন তারা তাদের নেটওয়ার্ক এক্সপ্যানশনের কথা বলেছে, তারা বলছে অক্টোবরে ঢাকায় চলে আসবে এবং অন্যান্য শহরে চলে যাবে। এরপর আপনাদের কি কোনো রোডম্যাপ তৈরি করেছেন কিনা, প্ল্যান? অ্যাকচুয়ালি রোডম্যাপ আছে, আমি যেটা মনে করি সবগুলো মোবাইল অপারেটর চাইবে একই সাথে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো নিয়ে আসতে। এখন বিজনেস কেস বা নেটওয়ার্ক ডেভেলপমেন্টের প্ল্যানিং অনুসারে কেউ হয়তো ঢাকায়, কেউ হয়তো চিটংয়ে, কেউ হয়তো রাজশাহীতে যেতে পারে, অথবা কেউ হয়তো গুলিস্তান বা কেউ হয়তো গুলশানে আসতে পারে। বাট আমার ধারণা সবাই একসাথে অতি সত্বর দ্রুততার সাথে এই সার্ভিসগুলো নিয়ে আসবে। 3G সবাই সব গ্রাহকই পেয়ে যাবেন সত্যি সত্যি। আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, রাকি, উনি জানতে চাচ্ছেন আমাদের ইন্টারনেটের মূল্য কি কমবে? এটা অনেকেই প্রশ্ন, যে এই মুহূর্তে যেটা হয় যে এক্সপ্যানশনের জন্য বড় একটা ভূমিকা রাখতে পারে যদি প্রাইসিংটা কমে যায়। সেই বিষয়ে আপনাদের কি কোনো? এটা অ্যাকচুয়ালি অলরেডি কমানো হয়েছে, আপনারা খেয়াল করবেন একটা বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু ইন্টারনেট প্যাকেজ আছে, এবং বিটিআরসির সাথে আমরা এটা অ্যাকচুয়ালি আলোচনা করে গত কিছুদিন আগে একবার প্রাইস কমিয়েছে, তারপর আরও কমে যাবে যখন ওয়াইফাইটা আসবে। যখন অ্যাকচুয়ালি আপনি খেয়াল করেন, যখন একটা গ্রাহক $20 মিলিয়ন মোবাইল অপারেটর $20 মিলিয়ন দিয়ে একটা স্পেকট্রাম কেনে, এবং সেটা যখন আপনি মোবাইল মাধ্যমে পাচ্ছেন, এটা রেকারিং কস্টে কিন্তু হাই হয়ে যায়। যদি হয়তো সরকার আপনার গেটওয়েতে ইন্টারনেট ব্যান্ডউইথ অনেক সস্তায় নিয়ে আসে, কিন্তু যখন আপনি মোবাইলের মাধ্যমে চাচ্ছেন তখন এটা বেশি হয়ে যায়, কিন্তু যখন আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে পাবেন, খরচটা কমে যাবে, অনেকই কমে যাবে।
ধন্যবাদ জানাম ইসলাম। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতছিলে। আজ আমরা কথা বলছি 3G মোবাইল তরঙ্গ নিয়ে। স্টুডিওতে এনে আমাদের সাথে কথা বলছেন বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র পরিচালক জাকিউল ইসলাম। জানাম ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম 3G নেটওয়ার্কের এক্সপ্যানশন নিয়ে, কীভাবে এটা করা যেতে পারে। আমরা একটা জানি যে 3G নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং এর সাথে একটু অঙ্গাঙ্গভাবে জড়িত একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ই কমার্স, যেটা দীর্ঘদিন থেকে ফ্লারিশ হচ্ছে না করতে। সেক্ষেত্রে এই 3Gর মাধ্যমে বাংলাদেশের যারা টেলিকম অপারেটর রয়েছেন তাদের কি ভূমিকা রয়েছে? আসলে আপনাকে যেটা আমি বোঝাতে চাইব বা বলতে সেটা ই কমার্স বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে আমি যেন একটা ইন্টারনেটে যেতে পারি এবং যত রকম কমার্শিয়াল অ্যাপ্লিকেশন হতে পারে, বিজনেস, হেলথ, সিএসআর, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন একটা ই গভর্নেন্সের আন্ডারে যেগুলো পড়ে সেটার জন্য আমি করতে পারি। যেমন রিসেন্টলি সরকার টিন সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, বিভিন্ন ধরনের পেমেন্ট ট্রি করেছে। এই যে সুবিধাগুলো আমরা পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, দ্যাট ইজ বেসিক্যালি ইজ গভর্ন বাই ই কমার্স। বা একই সাথে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আমি দিচ্ছি, পেমেন্ট করছে, সেটা হচ্ছে উইদিন দ্য প্ল্যাটফর্ম, এটা কিন্তু ই কমার্স আন্ডারে আসে। এখন এখানে দুটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্টেন্ট ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে স্পিড, তৃতীয়টা হচ্ছে আমার ওই হ্যান্ডসেট বা ল্যাপটপের এনাবল ডিভাইসগুলো। এখানে আমি যেটা মনে করি, এখানে আমাদের অনেক মেধাবী আছে যারা এই জিনিসগুলো ডেভেলপ করে। সরকার যদি একটি গভর্নেন্সটা বা গাইডলাইনটা ঠিক মতো দিয়ে দেন, আর আমরা যদি হায়ার স্পিড পাই এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছে ওরা যদি এটা সত্তর ডিরেগুলেট করে, পলিসিগুলো ওপেন করে দেয়, তাহলে আমার মনে হয় ই কমার্সটা জনগণের দরকারে পৌঁছাতে পারবে, কোনো সমস্যা দেখি না। আমরা ধরেছি আলোচনায় যে আমরা স্পিডটা পেলাম, এখন বাকিটা হচ্ছে একটা হ্যান্ডসেট, একটা বড় একটা সমস্যা। সেক্ষেত্রে হ্যান্ডসেটের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা বলবো, সবাই বলবো যে এর যদি ডিউটি কমানো হয় তো অনেক 12.5% ডিউটি আছে, এটা যদি সরকার একটা বিবেচনা আনে যে লো এন্ড হ্যান্ডসেট গুলা, স্পেশালি ধরেন যারা আপনি এখন কার কাছে পৌঁছাতে যাচ্ছেন, জনগণ যারা মধ্যবিত্ত বা আরেকটু যদি আমরা ওইভাবে দেখি, ওদের এফোর্ডেবল হ্যান্ডসেট দেওয়াটা খুবই জরুরি। এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা চাইনিজ হ্যান্ডসেট দিতে গেলে ইএমআই বারিং এর একটা ব্যাপার থাকে, ইএমআই থাকে, কিন্তু ওখানে ট্যাক্সটা কমানো জরুরি। আমি মনে করি সরকার জিনিসটা দেখতে পারে না। স্পিডের কথা যখন আমরা বলছিলাম, একই সময় একজন প্রশ্ন আসছেন, একজন দর্শক রাকিব মুক্তাগাছা থেকে, উনি SMS পাঠিয়েছেন, বলছেন যে আমরা যারা স্টুডেন্ট, যারা বাংলালিংক দিয়ে নেট ইউজ করি, তাদের ক্ষেত্রে কি হবে? আমরা অলরেডি কিন্তু বাংলালিংক হিসেবে বলি, সেটা আমরা 650 টাকা কিন্তু প্যাকেজ দিচ্ছি, আনলিমিটেড মান্থলি প্যাকেজ। এছাড়া অনেকগুলো প্যাকেজ আছে কিন্তু P1 থেকে P15, যেগুলো আপনারা অ্যাভেল করলে অবশ্যই অনেক সস্তা ইন্টারনেট পাবেন। তারপর আমরা মনে করি 3G আসলে এই প্যাকেজগুলো সরকারের সাথে বসে ফার্দার রিভাইজ করাবে, যাতে করে আপনি বিভিন্ন বান্ডেল প্যাকেজ নিলে সস্তা ইন্টারনেট পেতে পারেন, সেটা আমরা দেখব। যখন রাকিবের কথা আসছে, তখন আমার আরেকটা জানতে হচ্ছে, রাকিব মুক্তাগাছা থেকে এই SMS পাঠিয়েছে, কিন্তু আমরা যদি বলি বাংলাদেশের আরো প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে যদি এই 3G সার্ভিসটা পৌঁছতে চাই, সেক্ষেত্রে আপনাদের বাধা কি বা চ্যালেঞ্জটা কি? দুটো আছে। একটা হচ্ছে আপনার ধরেন প্রথমত হ্যান্ডসেট, যেটা বললাম, প্রত্যন্ত অঞ্চলে যারা এই ইন্টারনেট ব্যবহার করবে তাদের এফোর্ডেবল হ্যান্ডসেট দিতে হবে, সস্তায় এই ইন্টারনেট এনেবল হ্যান্ডসেট দিতে হবে প্রথমত। দ্বিতীয় যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে আমাকে নেটওয়ার্ক ওখানে নিয়ে যেতে হবে। যেহেতু ওখানে গ্রাহক সংখ্যা কম, যেহেতু আরপু কম, সেক্ষেত্রে আমাকে ওখানে বিটিএস বসানোটা কোনোভাবে বিজনেস ভায়াবল না। এই জন্য সরকারের কাছে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম, আমরা সরকারের সাথে যখন রেভিনিউ শেয়ারিং করি, 5.5% রেভিনিউ শেয়ারিং করি, এছাড়া 1% আমরা সরকারের খাতে জমা দিই সোশ্যাল অব্লিগেশন ফান্ড হিসেবে, SOF, কাইন্ড অফ CSR। এটা হচ্ছে সোশ্যাল অব্লিগেশন ফান্ড 1%। এখন আমরা সরকারকে বলেছিলাম যে এই SOF এর গাইডলাইনটা যেন নীতিমালা প্রণয়ন করে দেয়। আমাদেরকে যদি তখন সাবসিডাইজ রেটে বা স্পেশাল ইয়েতে আপনার ওখানে বিদ্যুতের দেওয়ার ব্যবস্থা করে, এবং আমাকে যেন নেটওয়ার্ক ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের সুবিধা যদি দেয় এই SOF ফান্ডটা ইউটিলাইজ করে, তাহলে আমার বিজনেসে প্রেশার পড়ে না, একইভাবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক নিয়ে যেতে পারি। টাকাটা কিন্তু আমাদেরই কন্ট্রিবিউট করে, মোবাইল অপারেটর। তো সরকার যাতে নির্দিষ্ট একটা নীতিমালা দেন, যাতে আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে
3G নেটওয়ার্ক নিয়ে যেতে পারে এসএফ ফান্ড ইউজ করে। অর্থাৎ গ্রামে আপনাদের বিজনেস কেস অনুযায়ী বিজনেসটা ভায়াবল না যদি আপনার, কারণ আপনাকে যে নেটওয়ার্ক করতে হবে সেটা কি পুরোটাই নতুন করে নেটওয়ার্ক সেখানে স্থাপন করতে হবে 3G জন্য? এডিশনাল ইকুইপমেন্ট দরকার হবে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে সবসময় ইলেকট্রিসিটি পাওয়া যায় না, ইলেকট্রিসিটি একটা ক্ষেত্রে তেল দিয়ে জেনারেটর চালাতে গেলে একটা কস্ট ভায়াবল হয় না। সেই জন্য আমরা বলেছি সরকার যদি এসএফ ফান্ডটা আমাদেরকে এই খাতে ব্যবহার করার সুযোগ দেয় তাহলে জিনিসটা অনেক সহজসাধ্য হবে। আরেকজন দর্শক আরিফ, উনি জানতে চাচ্ছেন যে আমাদের ব্যবহার করা বর্তমানে সিমটি কি 3G সহজেই পরিবর্তন করা যাবে? আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন যে মাইগ্রেশন করা যাবে। এটা অ্যাকচুয়ালি সিমটা আপনি পাবেন 3G জন্য আলাদা একটা সিম দেয়া হবে। আমরা যতটুকু জানি টেলিটক যে সিমটা দিচ্ছে সেক্ষেত্রে সরকার সিম ট্যাক্স চার্জ করেন না। সিম ট্যাক্স যদি না চার্জ করে তাহলে খুব নমিনাল অল্প টাকাতেই 50 বা 75 বা 100 টাকার ভেতরে আপনি সিম পেয়ে যাবেন আমার ধারণা, বেশি টাকা লাগবে না। আমরা গ্রামের কথা বলছিলাম, গ্রামাঞ্চলের কথা বলছিলাম, সেইখানে আপনারা যে সার্ভে করেছেন বলছেন যে আপনারা সেখানে বিজনেস কেস হিসাবে এটা ভায়াবল না। জি, ঠিক কোন কোন বিষয়ে আপনারা দেখেছেন? আমরা যেটা শুনছি যে যেটা ই হেলথ, ই লার্নিং ক্ষেত্রে গ্রামাঞ্চলে একটা সুযোগ রয়েছে, সেইখানে কি একটা আপনারা যদি বাল্ক বেসিসে কোনো প্রতিষ্ঠানকে ডেটা সার্ভিস দিতে পারেন, তারা যদি একটা প্রতিষ্ঠান চালায় এবং যেটা শহর থেকে যেটা যদি নিয়ন্ত্রণ করা যায়, একজন ডাক্তার তার পরামর্শ ঢাকায় বসে বা একজন শিক্ষক তার ক্লাসরুমে লেকচারটা দেবে, এই কনসেপ্টটা কি কনসেপ্টটা হয়তো আমি একটু যদি বিস্তারিত আলাপে যাই, সেটা হচ্ছে যে শিক্ষক বা যে ডাক্তারটা থাকবেন ওখানে অ্যাকচুয়ালি প্যানেল অফ ডক্টরস বা প্যানেল অফ টিচার্স দরকার হয়। তারা অ্যাকচুয়ালি উইল বি সাপোর্টেড বাই কল সেন্টার। সো আপনার একটা কল সেন্টার সেট আপ লাগবে, যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে, অনেক ক্ষেত্রে 24/7 বেসিস সার্ভিস দিতে হবে। এটা হয় মোবাইল অপারেটর দেবে, নইলে আরেকজন ভেন্ডার এখানে সে জড়িত হবে। এই ইকোসিস্টেমে তাদের আবার ব্যান্ডউইথ লাগবে, অন্যান্য অপারেশনাল এক্সপেন্স আছে, ইলেকট্রিসিটি লাগবে। তাতে দেখা যায় যে ওভারহেড এক্সপেন্ডিচার যা আসে, তাতে করে আমি যখন এই সার্ভিসটা কোনো একটা গ্রামাঞ্চলে বা যে কোনো গ্রাহককে দিতে যাচ্ছি সেটা কিন্তু তখন অতটা সস্তা থাকে না। এই পুরো জিনিসগুলো যদি সরকার বিবেচনায় আনে এবং আমরা মনে করি যদি যেটা বললাম এসএফ ফান্ড অথবা সাবসিডাইজ রেট যদি দেয় সরকার আমাদেরকে, বা রেভিনিউ শেয়ারিং না করে ভ্যাট যদি রিডিউস করে, তাহলে জিনিসগুলো অনেক সম্ভব। ধন্যবাদ জনাব ইসলাম, আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।